সবার প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সবার জীবন থেকেই সময় গড়িয়ে যৌবন চলে যাবে আর বার্ধক্য ধীরে ধীরে প্রবেশ করবে। বয়স বাড়া যদি শুধুমাত্র বয়সের অঙ্কটা বেড়ে যাওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকতো তাহলে তেমন কিছু বলার থাকতো না। কিন্তু বাস্তবতা হচ্ছে বয়স বাড়ার সাথে আপনাকে বহনকারী শরীরটা আপনাকে সাহায্য করার ক্ষমতা হারাতে থাকে। জীবনের এ পর্যায়ে এসে আজন্ম সাথী আপনার শরীর যখন কথা শুনতে চায় না, ঠিক তখনই আপনার পাশের বা কাছের মানুষগুলো, আপনার ছেলে মেয়ে, বন্ধু বান্ধব সবাই তাদের নানা পার্থিবতার তাড়নায় আপনাকে ছেড়ে দূরে যেতে থাকে। এটাই জীবন, এটাই বাস্তবতা। বার্ধক্য সব জীবনের একটা অবধারিত অধ্যায়। আজকে যাদের কাছে দিনটা স্বপ্নীল তাদের কালটাও কিন্তু একই রকম হবে। তথাপিও আধুনিক কালে মানুষ ব্যস্ততায় এত ডুবে থাকে যে বার্ধক্য আসার আগে এ প্রসঙ্গে আলোচনা করাও কারো কাছে তেমন কোনো গুরুত্ব বহন করে না বলে মনে হয়। তথ্য অনুযায়ী 2023 সালে এক বছরে 61 মিলিয়ন মানুষ, 6 কোটির উপরে, পৃথিবী ছেড়ে চিরবিদায় নিয়েছে, যা আমাদের দেশের মোট জনসংখ্যার 1/3 বা ইউকে বা ফ্রান্স বা সাউথ আফ্রিকার মোট জনসংখ্যার সমান। পৃথিবীর বয়স প্রায় 4.5 বিলিয়ন বছর। এ সময়ের মধ্যে কত লক্ষ কোটি মানুষ পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে তার কোনো সঠিক পরিসংখ্যান কারো জানা নেই। বার্ধক্যের মতো মৃত্যুও বিশ্ব নিয়ন্ত্রণার এক অমোঘ বিধান, যা রোধ করার ক্ষমতা কারো নেই। কিন্তু আমাদের সমাজে মৃত্যুর মতো একটা অনিবার্য বাস্তবতা নিয়ে আলোচনা করা যেন একটা নিষিদ্ধ বিষয়, এবং এভাবেই আমাদের সমাজ মৃত্যু আলোচনাকে বিবেচনা করে থাকে। বিশেষ করে পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্য বা অন্য কোনো সদস্যরা তাদের মৃত্যুর কথা উচ্চারণ করলেই অন্য যারা আছে তারা জোর প্রতিবাদ করে, এমনকি তার মুখ চেপে ধরে কথা বলা বন্ধ করে দেয়। মৃত্যু আলোচনা করা যেন একটা নিষিদ্ধ বিষয়, কিন্তু প্রকৃতই মৃত্যু একটি নিত্য নৈমিত্তিক বিষয়। মৃত্যুর কোনো বয়স নেই, সময়ও নেই, কোনো সিরিয়াল নেই। যারা মৃত্যুবরণ করে তারা সব বয়সের হলেও অল্প বয়স বা মাঝ বয়সের মৃত্যু দুঃখজনক দুর্ঘটনা বলে আখ্যায়িত করা হয়। কোনো দুর্ঘটনা বাদ দিলে সাধারণভাবে বার্ধক্যই স্বাভাবিক মৃত্যুর কারণ, আর আমরা সবাই প্রতিদিন প্রতিক্ষণই সেদিকে এগিয়ে যাচ্ছি। কিন্তু বিষয়টা আমরা এমনভাবে এড়িয়ে যাই যেন বার্ধক্য আমাদের কারো জীবনে আসবে না। এটা অনেকটা উট পাখির বালুর মধ্যে মাথা লুকিয়ে রাখার মতো ব্যাপার, যেন বার্ধক্য আমার বা আমার আপন কারো জীবনে নয়, ঘটলে অন্য কারো জীবনে ঘটবে। এক সমীক্ষায় প্রকাশ যে পরবর্তী 50 বছরে আমেরিকাতে 65 বছর বয়সী মানুষের সংখ্যা 46.2 মিলিয়ন থেকে বেড়ে 98 মিলিয়ন ছাড়িয়ে যাবে। অর্থাৎ বর্তমানের তুলনায় সেটা দ্বিগুণ হবে। আমাদের দেশে তেমন সমীক্ষা না থাকলেও বৃদ্ধ মানুষের সংখ্যা যে বেড়েই চলেছে তা স্পষ্টভাবে দৃশ্যমান। স্যালি গ্রিনক্রস, চিফ এক্সিকিউটিভ অব দ্য ইন্টারন্যাশনাল লঞ্জিভিটি সেন্টার, তাকে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, সবকিছুরই আমূল পরিবর্তন হয়েছে, কেননা জনসংখ্যার গঠনের পরিবর্তন হয়েছে। বর্তমানে আগের যে কোনো সময়ের তুলনায় বৃদ্ধ মানুষের সংখ্যা অনেক বেশি। সবার মধ্যেই বেশি দিন বাঁচার প্রবণতা আছে, কিন্তু বাস্তবতা হচ্ছে প্রতি 3 জনে একজন বৃদ্ধ মানুষকে কোনো না কোনোভাবে স্মৃতিভ্রংশতায় ভুগতে হবে। Things have changed enormously because the population has changed. There are many more older people than there were. Part of the trend now is to live longer, but 1 in 3 of us is going to get some form of dementia. উন্নত বিশ্বে একদিকে মানুষের আয়ুষ্কাল বাড়ছে, অন্যদিকে জন্মহার কমছে। অপরদিকে অনুন্নত আর উন্নয়নশীল দেশের যুবক প্রজন্ম তাদের জীবিকার তাড়নায় বৃদ্ধ বাবা মা দাদা দাদিকে রেখে
বাড়ি ছেড়ে দেশ বিদেশে পাড়ি জমাচ্ছে। বলতে গেলে সারা বিশ্বে বৃদ্ধেরা একাকী হয়ে যাচ্ছে। সে পরিস্থিতিতে নিজেকে মিথ্যা সান্ত্বনা দেওয়ার জন্যে শুধুমাত্র আপনার ব্যাপারটা অন্য সবার মতো অত খারাপ হবে না এমনটি ভেবে নিজেকে বোকা বানিয়ে না রেখে সময় থাকতে কিছু করা যায় কিনা সে বিষয়ে চিন্তা করাই হবে বুদ্ধিমানের কাজ। এই বাস্তবতা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে বৃদ্ধ বয়সে আপনাকে দেখাশোনার দায়িত্বভার আপনার নিজের উপরই বর্তাবে, আর সময় থাকতে ভেবে চিন্তে ব্যবস্থা গ্রহণ করা সেটা হবে বুদ্ধিমানের কাজ। বার্ধক্য আর মৃত্যু জীবনের এ দুটি অমোঘ বাস্তবতার নিরিখে বার্ধক্য আসার আগেই আমাদের কিছু প্রস্তুতি গ্রহণ করা দরকার বিধায় সে প্রসঙ্গটি নিয়ে আজ আলোচনা করব। আলোচনার বিষয় বার্ধক্যের জন্য প্রস্তুতি, প্রিপারেশন ফর ওল্ড এজ। সাবলীলভাবে বয়োবৃদ্ধি বা এইজিং গ্রেসফুলি নিয়ে ধারাবাহিক আলোচনার আর শেষ পর্বে আলোচনার সাথে থাকার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এ বিষয়ের আগের পর্বগুলো যদি না দেখে থাকেন তাহলে দয়া করে স্ক্রিনে দেখানো লিঙ্কে ক্লিক করবেন। সর্ববিবেচনায় বলতে হয়, বার্ধক্যে এসে নিজ দায়িত্ব নিজেকেই নিতে হবে। সময় থাকতেই সবাইকে সেরকম মনোভাব গড়ে তোলা খুবই জরুরি, যাতে করে বৃদ্ধ বয়সে যে সহযোগিতা লাগবে সে বিষয়টা আগে থেকে নিশ্চিত করা যায়। জীবনের এ অনিবার্য বাস্তবতাকে এড়িয়ে যাওয়া যাবে না, বা দুকানে আঙুল গুজে কিছু না ভাবার ভান করলেও সমস্যার কিন্তু সমাধান হবে না। যা হোক, বিষয়টা যতটা ভয়ানক মনে হচ্ছে ততটা কিন্তু ভয়ানক নয়, এটা একটা বাস্তবতা। এখানে আমাদের কিছুটা সুবিধা আছে। বর্তমানে বার্ধক্যের বয়স এবং সে বয়সের বাস্তবতা সম্পর্কে আমরা দেখে এবং পড়ে আগের তুলনায় অনেকটা বেশি জানি। অতএব আগে থেকে কিছু ব্যবস্থা গ্রহণ করলে ব্যাপারটিকে সহনীয় পর্যায়ে রাখা যাবে। বার্ধক্য আসার আগেই যে কাজগুলো করা প্রয়োজন তার প্রথমটি হলো সবকিছু একটু গোছগাছ করে রাখতে হবে, বি অর্গানাইজড। সময় মতো ভালোবাসার কেউ একজন মানুষ এসে আপনার পাশে দাঁড়িয়ে আপনার সব ব্যবস্থা করবে এমনটি আশা করা ভালো, কিন্তু এমনটি ভেবে হাত পা গুটিয়ে বসে থাকা ঠিক না। আর যদি তেমন কেউ আসেও তবু তার কাজ একটু সহজ করার জন্যে আপনার কিছু কাজ গুছিয়ে রাখা দরকার। সেগুলো হচ্ছে, 1 নম্বর, আর্থিক সব কাগজপত্র এবং আর্থিক ব্যাপারে বর্তমান এবং ভবিষ্যৎ পরিকল্পনা লেখা কাগজপত্র সেগুলো গুছিয়ে রাখা। 2 নম্বর, সাথে একটা সহজ তালিকা করে রাখা যেখানে আর্থিক লেনদেন, আয় ব্যয়, সেভিংস, বিনিয়োগ, স্থাবর সম্পত্তির দলিলাদি ইত্যাদির কথা লিপিবদ্ধ থাকবে। 3 নম্বর হচ্ছে, আপনার অর্থনৈতিক বিষয়গুলো জানা থাকলে বৃদ্ধ বয়সে যারা আপনার পাশে থাকবে তাদের জন্য আপনাকে সেবা প্রদান করা সহজ হবে। দ্বিতীয়টি হলো, যদি এমন হয় তাহলে এ ধরনের মিটিং করা, হ্যাভ আ হোয়াট ইফ মিটিং। বাস্তবতার নিরিখে আপনি বৃদ্ধ বয়সের নানা পরিস্থিতির কথা চিন্তা করে আগে থেকেই সময় থাকতে যে কাজগুলো করছেন এ ব্যাপারটি আপনার পরিবার ইতিবাচকভাবে নাও নিতে পারে। তারা এমন ভাবতে পারে যে আপনি বেশি বিচলিত হয়ে পড়েছেন এবং খামাকাই দুশ্চিন্তা করছেন। কিন্তু আপনার জন্য সঠিক হবে সময় থাকতেই আপনার পরিবার ও আপনজনদের সাথে কথা বলে তাদেরকে, হঠাৎ যদি আমার শারীরিকভাবে অচল হয়ে পড়ি বা আমার মৃত্যু হয় সে প্রেক্ষিতে আপনার সম্পদ সম্পত্তি নিয়ে আপনার পরিকল্পনার কথা তাদেরকে জানিয়ে রাখতে হবে। 3 নম্বর, একটা উইল তৈরি করা, মেক আ উইল। ভালো হয় পরিবারের সংশ্লিষ্টদের সাথে এ বিষয়ে আলাপ করার পর উইলটা তৈরি করা। এটা এমন একটা আইনি নথি যেখানে আগাম আপনি লিখিত ইচ্ছে প্রকাশ করে রাখবেন যে আপনার কোনো অসুস্থতা বা মৃত্যুর পর আপনার সম্পদ সম্পত্তি কিভাবে বন্টন করা হবে। আপনি যদি কোনো উইল তৈরি না করেই মৃত্যুবরণ করেন, ডাইং ইনটেস্টেড, সেক্ষেত্রে আপনার রেখে যাওয়া সম্পদ সম্পত্তি আপনার ইচ্ছে অনুযায়ী বন্টন নাও হতে পারে। অতএব আপনার আইনজীবীর সাথে আলাপ করে এমন একটা উইল তৈরি করা জরুরি। এ বিষয়ে কিছু কথা বিবেচনা রাখতে হবে যেগুলো আমি আলোচনা করছি। প্রথমটি হলো, উইল না থাকলে আপনার মৃত্যুর পর আপনার রেখে যাওয়া সয় সম্পত্তি, টাকা পয়সা ইত্যাদি যাকে আপনি দিতে চান
তার কাছে নাও পৌঁছাতে পারে। দ্বিতীয়টি হচ্ছে উইলটা নির্ভুল হতে হবে। উইলে একটু ত্রুটির জন্যে আপনার উত্তরসূরিরা নানা বিড়ম্বনায় পড়তে পারে, এমনকি তারা আপনার রেখে যাওয়া সম্পত্তি থেকে বঞ্চিত হতে পারে। সর্বশেষে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনি উইল সম্পাদন করা আর আপনার মৃত্যু হওয়া, এ দুয়ের মাঝে কোনো পরিবর্তন যেন আপনার উইলকে অকেজো না করে দেয়। যেমন আপনাকে মৃত্যুর আগে আবার বিয়ে করতে হলো ইত্যাদি বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে। 4 নম্বরটি হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি প্রস্তুত করা। মানুষের জীবন অনিশ্চয়তায় ভরা, তার উপর বার্ধক্য আসলে স্বাভাবিক মৃত্যুর সম্ভাবনা তো আরও বেড়ে যায়। তাই সময় থাকতেই আপনার সহায় সম্পত্তি বন্টনের একটা লিখিত উইল তৈরি করা বুদ্ধিমানের কাজ, যেটা আমরা আগে আলোচনা করলাম। আপনার যদি মনে হয় যে জীবনের কোনো অনাকাঙ্ক্ষিত বাস্তবতার জন্যে, যেমন কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো আপনার শারীরিক ও মানসিক ক্ষমতা নাও থাকতে পারে, সেরকম পরিস্থিতিতে আপনার পক্ষে কে সিদ্ধান্ত নিতে পারবে সেটা নির্ধারণ করা, সময় থাকতে কাজটি করা দরকার। এটা তেমন কোনো খরচের বিষয় নয়, তবে এটি না করে মৃত্যুবরণ করলে আপনার অনুপস্থিতিতে আপনার কোনো আপনজনকে আপনার পক্ষে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হবে। তখন সেটি জটিল ও লম্বা একটা প্রক্রিয়া হবে এবং সেটা ব্যয়বহুল হবে। 5 নাম্বার, অবসর জীবনে পেনশনের ব্যবস্থা করা। সেট আ পেনশন আপ নাও। সরকারি চাকরিজীবী না হলে বিভিন্ন প্রাইভেট পেনশনের ব্যবস্থা করতে হবে। খরচের হিসেব নির্ধারণের জন্য মোটামুটিভাবে ধরতে হবে যে আপনি অবসর গ্রহণের আগে যে মাসিক বেতন পেতেন তার ন্যূনতম 70% টাকা আপনার প্রয়োজন হবে, আর কম বেতনে চাকরি করা মানুষদের জন্য সে পরিমাণ 90% ধরতে হবে। আপনাকে সাধ্য অনুযায়ী পেনশন স্কিমে আগে থাকতেই টাকা জমা করা শুরু করতে হবে। 6 নম্বর, অবসর গ্রহণের পূর্বে সব দেনা পরিশোধ করা। পে অফ অল ইউর ডেটস বিফোর ইউ রিটায়ার। এই বিষয়টি খুব স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু মনে রাখা দরকার যে আগে ভাগে কাজটি না করলে অবসর গ্রহণের পর দেনা শোধ করা অনেক কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। তাই সময় থাকতেই কাজটি করতে হবে। বিষয়টি আরও জটিল হয়ে উঠবে যদি আপনাকে বৃদ্ধাশ্রমে বাস করতে হয়, আর ঋণ প্রদানকারী ব্যাংক বা সংস্থার লোক কিস্তির জন্যে আপনাকে খুঁজতে যদি সেখান পর্যন্ত তাদের যোগাযোগ করতে হয়, সেটা হবে দুঃখপূর্ণ একটা ব্যাপার। 7 নম্বর, বাজেট তৈরি করতে হবে। প্ল্যান এ বাজেট। অবসরে যাওয়ার আগে ভালো হয় যদি আপনি অবসর জীবনের একটা বাজেট তৈরি করেন আগে থেকেই। তাতে প্রথমেই আপনার নিয়মিত খরচ কিভাবে নির্বাহ করা হবে তার একটি ছক থাকতে হবে। তারপর অবসরের পর আপনি কোনো নতুন প্রজেক্ট হাতে নেবেন কি না, আর নিলে সেটা ব্যয়েরও একটা ছক করতে হবে। 8 নম্বর, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কাজে ব্যস্ত থাকা। কিপ ওয়ার্কিং। অবসরের বয়স সব বয়স্ক মানুষদের জন্য সবসময় একটা বিতর্কের বিষয়। সে যাই হোক, অবসরের বয়স 60, 65 বা যাই হোক না কেন, কোনো বয়সই আপনার মনোভূত হবে না। এ ব্যাপারে প্রধান বিষয়টি হলো মানসিক প্রস্তুতি এবং মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া। যেমন প্রতিদিন কাজে যাওয়ার জন্য সকালে ঠিক সময়ে ওঠার ব্যাপারটা অনেকের জন্য সুখকর একটা ভাবনা, আবার অনেকের জন্য সেটা রাগ বা বিরক্তির বা বিষণ্ণতার কারণ হতে পারে। অবসরের সময় হলে অর্থনৈতিক বিষয়াদির পাশাপাশি অবসর সময় কাটানোর ব্যাপারটিও গুরুত্ব সহকারে ভেবে দেখতে হবে। সেটা কোনো মানবিক বা সমাজ কল্যাণমূলক কাজ বা কোনো শখও হতে পারে, কিন্তু সে সমস্ত ভালো লাগা কাজগুলো করার জন্য অবসরের আগ পর্যন্ত অপেক্ষা না করে আগে থেকেই শুরু করলে আপনি শারীরিক এবং মানসিকভাবে অনেক সুস্থ থাকবেন। 9 নম্বর, স্বাস্থ্যের সুরক্ষা করতে হবে। স্টে হেলদি। বৃদ্ধ বয়সে প্রধান করণীয় কাজ হিসেবে অর্থনৈতিক বিষয়গুলোর প্রাধান্য থাকলেও সেটাই কিন্তু শেষ কথা নয়। নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার প্রয়োজন কোনোভাবেই খাটো করে দেখার কোনো অবকাশ নেই। যেমন ওজন কম রাখা, আয়ত্তের মধ্যে রাখা, ধূমপানের অভ্যাস থাকলে সেটা পরিত্যাগ করা, শরীর চর্চা করা এবং সাধারণভাবে কর্মতৎপর থাকলে আপনি আপনার বার্ধক্য জীবন উপভোগ করতে সক্ষম হবেন। 11 নম্বর,
কোনো কিছু অত্যাবশ্যক হওয়ার আগেই তা জোগাড় করার চেষ্টা করা। প্ল্যান ফর ইয়োর নিডস বিফোর দে বিকাম নেসেসারি। বৃদ্ধ বয়সের সব থেকে বড় শত্রু হচ্ছে মানসিক চাপ। তাই কোনো প্রয়োজন আগে থেকে অনুমান করে সময় থাকতেই ধীরে সুস্থে তা জোগাড় করে রাখলে মানসিক চাপ কম থাকবে। বিগত বছরগুলোতে পুরো পরিবারের জন্য যেরকম বড় বাসা দরকার ছিল, এ বয়সে এসে একটা ছোট বাসা, তার সাথে ছোট বাগান থাকলে রক্ষণাবেক্ষণ করা আপনার পক্ষে সহজ হবে। সেক্ষেত্রে আপনাকে সময়ে অসময়ে কোনো সাহায্যের প্রয়োজনে কোনো নিকট আত্মীয়ের কাছাকাছি যাওয়া যদি দরকার মনে হয়, তাহলে বাসাটা আপনাকে সেভাবে নিতে হবে। অথবা আপনি যে বাসায় বসবাস করেন, জরুরি কোনো প্রয়োজন মেটানোর জন্যে বাসায় কি কোনো ছোটোখাটো পরিবর্তনের দরকার, যেমন গেটটা একটু প্রশস্ত করা যাতে অ্যাম্বুলেন্স সময়ে অসময়ে সহজে প্রবেশ করতে পারে, ইত্যাদি কাজগুলো প্রয়োজনে আগেভাগে করে রাখতে হবে। আপনার নিয়ন্ত্রণের মধ্যে এ ধরনের কাজগুলো করে রাখা বুদ্ধিমানের কাজ হবে। ভালো লাগা মানুষগুলোর সাথে বন্ধুত্ব করতে হবে, মেক ফ্রেন্ডস। কর্মরত থাকা অবস্থায় আপনার যে সমস্ত মানুষের সাথে মেলামেশা বা বন্ধুত্ব ছিল, অবসরের পর তাদেরকে ধীরে ধীরে আপনি হারাতে থাকবেন, সেটা কিন্তু বাস্তবতা। পরিবারের সদস্যরাও ধীরে ধীরে জীবন জীবিকার প্রয়োজনে আপনাকে ছেড়ে নিজ নিজ ভুবনে চলে যেতে থাকবে, এটাও কিন্তু বাস্তবতা। জীবনের এই সন্ধিক্ষণে আপনার যদি বন্ধু বা আপনজন ধারে কাছে না থাকে, তাহলে আপনি একদম একা হয়ে পড়বেন। তাই সে সময়ে যাদের সাথে যোগাযোগ রক্ষা করা সম্ভব, তাদের সাথে অবশ্যই যোগাযোগ রক্ষা করে চলতে হবে। এছাড়া তাদের সাথে নিয়ে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কার্যক্রমে জড়িত থাকার চেষ্টা করতে হবে। 13 নম্বর, মানসিকভাবে সক্রিয় থাকা, স্টে মেন্টালি অ্যাক্টিভ। আপনার শারীরিক স্বাস্থ্য ছাড়াও আপনার মানসিক স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে হবে। মানসিকভাবে তৎপর থাকলে অনেকগুলো সুবিধা পাওয়া যায়, যার মধ্যে বিশেষ করে বিষণ্ণতা আর স্মৃতিভ্রংশটা রোধ বা স্লথ করা সম্ভব হবে। এটা একটা অন্যতম কাজ। 14 নম্বর, বাস্তববাদী হওয়া, বি প্র্যাকটিক্যাল। মানুষের মন্তব্য বা ভাবনার প্রতি কম স্পর্শকাতরতা দেখাতে হবে। এ বয়সে এসে আপনি মোটামুটি জানেন কোনটা কি, তাই কারো কোনো বিরূপ মন্তব্য বা আচরণে যেন আপনাকে সেভাবে প্রভাবিত করতে না পারে, সেদিকে সজাগ থাকতে হবে। 15, সবকিছু নিয়ন্ত্রণ করার ক্ষমতা কারো নেই, সে মনোভাব রাখতে হবে। ইউ ক্যানট কন্ট্রোল এভরিথিং। সব শেষে এটা স্মরণ রাখতে হবে যে আপনি বা কেউই জীবনের বাস্তবতাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম না। মানুষ বৃদ্ধ হবে, এটা অনিবার্য, এবং আপনি সহ সবার জীবনে তা ঘটবে। আপনার সাধ্যের মধ্যে যা আছে সেগুলো নিয়ন্ত্রণ করার পরিকল্পনা গ্রহণ করে নিশ্চিন্ত থেকে জীবনের পড়ন্ত বেলায় যেটুকু আলো পাওয়া যায় তার সবটুকুই উপভোগ করতে হবে। যেটা ঘটবেই অবধারিত সেটা ঘটতে দিন। তাকে আপনজনের মতো আলিঙ্গন করুন, বাস্তবতার সাথে সখ্যতা করুন। আপনার জীবন প্রবাহের সাথে সে বাস্তবতাকে মিলিয়ে মিশিয়ে আপনার সাথে একাকার করে ফেলুন। অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে মোহনায় পৌঁছানোর আগেই প্রস্তুতি নিয়ে সব দেনা পাওনা মিটিয়ে সাগর সঙ্গমে মিলিত হয়ে সাগরের অংশ হয়ে উঠলেই সে অচেনা সাগরকে জয় করা যাবে। সবার জন্য সুন্দর ও সার্থক জীবন এবং সার্থক বার্ধক্য কামনা করে শেষ করছি। সাথে থাকার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এ ধরনের জীবন ঘনিষ্ঠ বিষয়, যেটা আমি মনে করি সব শ্রেণী পেশা এবং বয়সের মানুষের জন্য জানা খুবই জরুরি, বিষয়গুলো সরাসরি আলোচনা করলে বুঝতে অনেক সুবিধা হয়, কারণ সেখানে ইন্টারঅ্যাকশনের সুযোগ থাকে। সে লক্ষ্যে বিষয়গুলো নিয়ে আমি এবং আমার টিম স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং কর্পোরেট হাউসগুলোতে সরাসরি আলোচনা করে থাকি। এ ধরনের আলোচনার প্রয়োজন হলে আশা করি লিখে জানাবেন। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক আর মন্তব্য করে সাথে থাকবেন আশা করি। সবাই ভালো থাকুন, শান্তিতে থাকুন, মানবতার জয় হোক। সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। হিউম্যানিটি ইজ হিউম্যান রিলিজন।